মহান বিজয় দিবসে শ্রদ্ধা ভালোবাসায় জাতির বীর সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সরকারের। জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ, 18 বছর পর ফিরল সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও নৈপুণ্য প্রদর্শনের বর্ণাঢ্য সেই আনুষ্ঠানিকতা। দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস থেকে এ পর্যন্ত 26 জনের মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ কয়েকজন, পদ্মাপাড়ের স্বজনদের আহাজারি। আয়নাঘর ও জঙ্গি নাটকের অন্যতম পরিকল্পনাকারী ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বীর সন্তানদের জানানো হয় সশস্ত্র সালাম। মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবসে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির বীর শহীদ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির বীর শহীদদের প্রতি সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মহান মুক্তিযুদ্ধ, 24 জুলাই অভ্যুত্থান এবং 90-এর গণ অভ্যুত্থানের শহীদ এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। আমাদের দেশের উপর আপনি আপনার খাস রহমত বর্ষণ করুন। এ সময় বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যগণ, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ফ্যাসিস মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি। নির্বাচিত সরকারের মাধ্যমে আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। যে স্বপ্ন নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানরা দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, স্বাধীনতার 55 বছরে সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সেই লক্ষ্যকে সামনে রেখে শহীদরা আত্মাহুতি দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগ যেন বৃথা না যায় সেই প্রত্যাশা সাধারণ মানুষের। বামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখেই এগিয়ে যাবে বাংলাদেশ। আর এনসিপির দাবি, ৭১-এর মতোই ২৪-এর বিজয় অর্জন করেছে জনগণ, এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবার সুযোগ পেয়েছে দেশবাসী। আহমেদ সারোয়ারের রিপোর্ট।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই স্মৃতিসৌধে খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ৭১-এর এই দিন বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। পতপত করে উঠতে থাকে লাল সবুজের পতাকা। সেই পতাকার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে জনসাধারণের এই ভিড়। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ। দিবসটির প্রথম প্রহরে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনসাধারণের আগমন। ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই ৫৬ বছর এসেও আমরা এই শহীদদের বাংলাদেশ এখন পর্যন্ত গড়ে তুলতে পারি নাই। যদিও অনেক ভুলভ্রান্তির মধ্যে দিয়ে আমরা জাতিগতভাবে কিছুটা পিছিয়ে গেছি। পরিবর্তনের মাধ্যমে আশা করি আমাদের ম্যাচুরিটি আসবে, আমাদের পরিপক্কতা আসবে। দেশটা যেন এরকম সুন্দরভাবে এগিয়ে চলে, আমরা স্বপ্নের দেশে যেন বাস করতে পারি। একটি আধুনিক উন্নয়নশীল বাংলাদেশ, সমতার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাবো। ৭১-এর শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন বিরোধী দলীয় নেতা। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এনসিপি নেতারা শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ৭১-এর পর বারবার দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচার এসেছে, তাই দেশের মানুষকে বারবার জীবন দিতে হয়েছে। জাতীয় দিবসগুলো আসে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমাদের বীর সেনানীরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। এখন এসে দেখতে পাচ্ছি সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ, সেই গণভোটের রায় বর্তমান বাংলাদেশে বাস্তবায়ন করার ক্ষেত্রে টালবাহানা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা যায়নি বলেই স্বাধীনতা বিরোধীদের আস্ফালন এখনও দেখতে হচ্ছে বলে মনে করেন বামপন্থী রাজনীতিবিদরা। এই মুক্তিযুদ্ধকে একদিকে দলীয়করণ বা ব্যক্তিকরণ, পারিবারিকরণের চেষ্টা হয়েছে, এখন আবার এটাকে অস্বীকার করার, একে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে। তরুণ সমাজকে গর্জে উঠে আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সবাই মিলে এগিয়ে যাব। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্নে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তা এখনও অর্জন করা যায়নি। নতুন সরকারের নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবে দেশ। দেশকে আগে ভালোবাসতে হবে, দেশটাকে আগে চিন্তা করতে হবে যে আমি আমার স্বাধীন দেশের নাগরিক, আমি বুক ফুলে কথা বলতে চাই, ডেমোক্রেসি ফিরে পেয়েছি, সে স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা করা তাই করতে হবে। অতীতের রাজনীতি কিংবা বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের যেরকম ব্যর্থতা ছিল, আমরা সেই ব্যর্থতাকে কাটিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। বাংলাদেশি হিসেবে থাকবার যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ করা খুবই জরুরি, এবং সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা কোনো অবস্থাতে আন্ডারমাইন্ড হতে পারে না। স্বাধীনতার পরে সুশাসন যদি প্রতিষ্ঠিত হতে পারত তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত দেশটি অনেক আগে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হতাম। রাষ্ট্র একটা গ্রেট ম্যানেজমেন্ট, এটা অনেক জটিল ব্যাপার। আমাদের জনগোষ্ঠী কিংবা আমাদের নেতৃবৃন্দ হয়তো সেই বড় ম্যানেজমেন্টের মতো লক্ষণ থেকে মনে হয় সে সক্ষমতা এখন অর্জন করে নাই। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা সর্বসাধারণের। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, যেটি এখনও অনেকটাই অধরা। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারলেই তবেই সার্থক হবে শহীদদের আত্মত্যাগ। এমনটাই জানালেন স্মৃতিসৌধে সম্মান জানাতে আসা সবাই। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। এ সময় ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার পূরণে কাজ করছে সরকার। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল, এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছাবে এই বিশ্বাস আমাদের সকলের আছে।
বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সবসময় জনগণের পাশে ছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, বেগম খালেদা যে গণতন্ত্র মুক্ত করেন, তারেক রহমান এদেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন। মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান ও 24-এর স্বপ্ন বাস্তবায়নে বিএনপির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন নেতারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 31 বার তোপধ্বনিতে শুরু হয় স্বাধীনতা দিবস উদযাপন। স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভোরে 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সূর্যোদয়ের সাথে সাথে এই তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের 6টি গান 31 বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান সেলুট প্রদর্শন করে। 18 বছর পর আবারও জাতীয় প্যারেড স্কোয়ারে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুরাতন বিমানবন্দরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বৃহস্পতিবার সকাল 10টার পর রাষ্ট্রপতি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। দীর্ঘ বিরতির পর আবার এই ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে প্যারেড আয়োজন করা হয়, যা এবারের উদযাপনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন তার মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। 2008 সালের পর এই প্রথম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ অন্তর্ভুক্ত করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এবার স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং 9ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কোয়ারে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। তেজগাঁও পুরান বিমানবন্দরে মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আলাদাভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করে। 3 বাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের জাঁকজমক প্রদর্শন উদযাপনকে আরও মনোমুগ্ধ করে তোলে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড স্কোয়ারে মনোজ্ঞ কুচকাওয়াজের আয়োজন করলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি দুর্যোগ কিংবা সংকটে সশস্ত্র বাহিনীর ইতিবাচক এবং গৌরবময় ভূমিকা এই কুচকাওয়াজের মাধ্যমে প্রদর্শিত হলো। সিকান্দার রহমান, বাংলা ভিশন, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। যথাযোগ্য মর্যাদার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে জাতি। রাজনীতি বিশ্লেষকদের মতে 71-এ যে স্বপ্নে স্বাধীনতা অর্জন হয়েছে তা পুরোপুরি পূরণ করা যায়নি, কিন্তু যে জাগরণ 71-এ মানুষের মনে জন্ম নিয়েছিল তা এখনো জীবন্ত। হাইজ্যাক করার চেষ্টা করেও জনগণের অন্তর থেকে সেই চেতনা কেড়ে নেওয়া যায়নি, যাবেও না। আহমেদ সারওয়ারের রিপোর্ট। 1970 সাল নির্বাচনের পর পাকিস্তানি শাসকেরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর না করে পূর্ব পাকিস্তানের উপর সামরিক হামলা শুরু করে, তখন সংঘবদ্ধ জাতি স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানে ছিল অগণতান্ত্রিক সেনাশাসন। জনগণ স্বপ্ন দেখেছে বেসামরিক গণতান্ত্রিক বাংলাদেশ। সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় থাকবে না বৈষম্য। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। গত 5 দশকে দেশের আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, আবার অনেক স্বপ্ন ও আকাঙ্ক্ষা এখনও অধরা। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হয়নি, বন্ধ হয়নি ধর্মের রাজনৈতিক অপব্যবহার। আমরা পরাধীনতার হাত থেকে মুক্তি চেয়েছি। পরাধীনতা খালি রাজনৈতিক পরাধীনতা নয়, আমরা পাকিস্তানি আমলের যে কুৎসিত শোষণমূলক ব্যবস্থা ছিল সেইটা থেকে আমরা স্বাধীনতা চেয়েছি, পরিত্রাণ চেয়েছি, যাতে আমরা একটা ভিন্ন ধরনের সমাজ ব্যবস্থায়, ভিন্ন ধরনের বাস্তবতায় নতুন দেশ পরিচালনা করতে পারি। যেই স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা আশা করেছিলাম দেশটাও কিন্তু 55 বছরে একটা ম্যাচিউরড, একটা সুসংগঠিত এবং সলিড একটা ফুটিং আমাদের হবে সব ক্ষেত্রে, সেটা আমার অর্থনীতিতে বলেন, রাজনীতিতে বলেন, আন্তর্জাতিক সম্পর্কে বলেন। তো 55 বছরে আমাদের যে ইতিহাস, স্বৈরতন্ত্র,
খানিকটা অল্প সময়ের গণতন্ত্র এবং আপনার সামরিক শাসন, এই যে আপনার চড়াই উৎরাই পেরিয়ে যে আমরা আসলে গণতন্ত্র এইভাবে চর্চাও ঠিকমতো করতে পারিনি। গণতান্ত্রিক চর্চা যদি নিরবচ্ছিন্ন ধারাবাহিক না হয় তাহলে 55 না, ওই 155 বছরও আমাদের অবস্থা কিন্তু এর চেয়ে বেশি ভালো হবে আশা করার কারণ নেই। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা সবার মন মানসিকতায় পরিবর্তন এনেছে। জনগণ উচ্চাকাঙ্ক্ষী হয়েছে, প্রতিবাদী হয়েছে। জোর করে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থাই জনগণ বেশি দিন সহ্য করেনি। 1990-এর গণ আন্দোলনে সামরিক শাসনের অবসান ঘটেছে। 24-এর ছাত্র গণ আন্দোলনেও উৎখাত হয়েছে ফ্যাসিস্ট শাসন। দেশবাসী বারবার সংগ্রাম করে অন্যায্য ব্যবস্থার পরিবর্তন এনেছে। মানুষের ভেতরে যে জাগরণ 71-এ জন্ম নিয়েছিল সেটা এখনও জীবন্ত আছে। 24-এর গণ অভ্যুত্থানে দেখলাম মুক্তিযুদ্ধের ভবিষ্যৎ না থাকলে বাংলাদেশেরও কোনো ভবিষ্যৎ নেই। মুক্তিযুদ্ধই আমার গার্ড, আমার আত্মরক্ষার অবলম্বন। আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে পাকিস্তানপন্থী কালো শক্তি এখন আঘাত হানার চেষ্টা করছে। অতি ডানপন্থী একটা গোষ্ঠী, তারাই কিন্তু চাইছে, বারবার চাইবে, কিন্তু জনগণের সম্মিলিত শক্তির কাছে এরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে বলে আমার বিশ্বাস হয় অন্তত। স্বাধীন দেশে সবাই জীবনকে উপভোগ করবে, এই আকাঙ্ক্ষা বিশ্লেষক সহ সচেতন সবারই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে শ্রেণী পেশা নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনটি। নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান এই দিবসটি পালন করা হয় সিরাজগঞ্জে। দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী বলেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি। বাংলাদেশের সৃষ্টি হয়েছে নিজের অধিকার, পতাকা ও নিজের মাটির জন্য। মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে রাজশাহীতে। সকালে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। চট্টগ্রামের কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিএনপি ক্ষমতার আসার 1 মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করেছেন বলেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। সকালে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও দোয়ার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন হয়েছে নাটোরে। শহরের স্বাধীনতা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শ্রদ্ধা ও মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে কিশোরগঞ্জে। সকাল 6টায় গুরুদোয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন হয়েছে বরিশালে। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন সহ অন্যরা। খুলনায় স্বাধীনতা দিবসের প্রত্যুষে গোল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ, এরপর জেলা ও মহানগর বিএনপি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সকাল 8:30টায় খুলনা জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং বেলা 12টায় বিআইডব্লিউটি এর ঘাটে নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শন করা হয়। বিনম্র শ্রদ্ধায় দিনটি পালন করা হয়েছে সিলেটে। ভোরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। দিবসের প্রথম প্রহরে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে শহীদ মুক্তিযোদ্ধা চান্দু স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নানা আয়োজনে 26শে মার্চ পালন হয়েছে মুন্সিগঞ্জে। দিবসটির প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারিতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট সহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন। মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জেও। মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গাইবান্ধা, জয়পুরহাট, রাঙ্গামাটি, পাবনা, নোয়াখালীতেও দিনটি উদযাপিত হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে যাত্রীসহ পদ্মায় ডুবে যাওয়া বাসটি উদ্ধারের পর এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১১ নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। এরই মধ্যে ২৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বিকেল ৫:১৫টার দিকে ঘাটের ৩ নম্বর পল্টন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। অল্প সময়ের মধ্যে শুরু হয় উদ্ধার অভিযান। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজে যুক্ত হয় উদ্ধারকারী জাহাজ হামজা। পাওয়া যেতে থাকে একের পর এক মরদেহ। বুধবার রাত 12:30টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটি গভীর পানির নিচ থেকে টেনে তোলা হয়। এরপরই বাড়তে থাকে মৃতের সংখ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়ালন্দ তার যে তথ্য কেন্দ্র, এই তথ্য কেন্দ্রের সাথে আমরা তথ্য নিয়ে কথা বলে যোগাযোগ করে আমরা নিশ্চিত করছি যে যতক্ষণ পর্যন্ত কোনো দাবিদার থাকবে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনা অনুযায়ী আমরা উদ্ধার কাজ চালিয়ে যাব। রাজবাড়ী সদর হাসপাতালে মরদেহগুলোর পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য প্রতি পরিবারকে ২৫,০০০ টাকা এবং আহতদের ১৫,০০০ টাকা করে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, কুষ্টিয়া, গাইবান্ধা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, দিনাজপুর ও ঢাকার আশুলিয়ার বাসিন্দা। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এদিকে বাস ডুবির ঘটনায় রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী, ছেলে ও এক নাতনির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ছেলে আহনাফ রায়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানের সময়কার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের গোয়েন্দা শাখা ডিবির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ রিমান্ডের আদেশ দেন। বুধবার রাত 12:30টার দিকে ঢাকার মিরপুর ডিএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিলউদ্দিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে আওয়ামী লীগের ৫ থেকে ৭০০ নেতাকর্মী হামলা চালায়। এ সময় শেখ মামুন খালেদের আদেশে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ সহ ১-১১ সময় সাবেক সেনা কর্মকর্তা মামুনের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলপট্টিতে যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা যেভাবে গুলি করে সেখানে মানুষকে হত্যা করেছে, তার মধ্যে একজন মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা আজকে যে আসামি শেখ মামুন খালেদ, তার সম্পর্ক, তার এখানে সহযোগিতা এবং তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা, সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। বলা হচ্ছে যে 111-এর কৌশলীর একজন সদস্য ছিলেন এবং কৌশলক ছিলেন এবং বিশেষ করে উনি ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন এবং হত্যা গুমের সাথে জড়িত ছিলেন। কোনো ক্রমে উনি জড়িত ছিলেন না। উনি ছিলেন সরকারি চাকরি করেছেন এবং সরকারি চাকরি অত্যন্ত দক্ষতা, নেতা এবং বিচক্ষণতার মধ্য দিয়ে উনি চৌকসভাবে মেধাবী হিসেবে উনি সরকারি চাকরিজীবীদের চাকরি করেছেন। পাক হানাদার বাহিনী যদি ২৫ মার্চ কালো রাতে রাজারবাগে হামলা না করত, তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা আরও ২-১ দিন পরে হতে পারত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যার মামলায় আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অনুরোধপত্র পাঠানো হয়েছে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
নটরডেম কলেজ ঢাকার নটরডেম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড হারমোনি ক্লাবে শুরু হয়েছে 3 দিনব্যাপী 8ম নটরডেম কলেজ ছায়া জাতিসংঘ। এবছরের আসরের মূল প্রতিবাদে কূটনীতির মূল্যবোধ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংলাপ, পারস্পরিক সম্মান ও বহুপাক্ষিক সহযোগিতার যে মূলনীতির উপর আন্তর্জাতিক কূটনীতি প্রতিষ্ঠিত তার তরুণ প্রতিনিধিদের মধ্যে অনুশীলন ও অনুধাবনের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এবারের সম্মেলনে মোট 12টি কমিটিতে 420 জন ডেলিগেট অংশগ্রহণ করেছে। 3 দিনের কমিটি অধিবেশনগুলোতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হবে। সম্মেলনের মিডিয়া পার্টনার বাংলাভিশন। গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুব জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারওয়ার আলম খান সহ অন্তত 8 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল ABM রশিদুল বারী জানান, পূর্ব বিরোধের জেরে সরকারি বরাদ্দের একটি দোকানের মালিকানা নিয়ে যুব জামাতের নেতা পলাশ 8-10 জন মিলে থানায় যান। পরে ওসিকে দোকানটিতে তালা দিতে চাপ দিতে থাকেন। ওসি এতে আপত্তি জানালে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ওসির উপর হামলা চালায় তারা। অন্য পুলিশ সদস্যরা এগিয়ে আসায় তারাও হামলা শিকার হয়। এতে ওসি, ASI সহ 8 জন পুলিশ সদস্য আহত হন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে যুব জামায়াতের নেতাকর্মীরা। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় 2টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। সকালে ফৌজদারহাটের BM গেট এলাকায় ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বা জেনারেটর রুমে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আরও 2টি বগিতে। এ সময় যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়ায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ওই অগ্নিকাণ্ডের 2.5 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।